বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা। অবস্থা অপরিবর্তিত, এসেছে যুক্তরাজ্যের মেডিকেল টিম, আসছে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল। মানুষের জন্য রাজনীতি করায় খালেদা জিয়ার অসুস্থতায় কাঁদছে মানুষ, বলেছেন মঈন খান। ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে জামাত, মন্তব্য মির্জা আব্বাসের। বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণার দাবি এনসিপির। গণভোটে সিল দিতে ভোটার প্রতি সময় লাগবে 8 মিনিট, জানালেন ইসি সানাউল্লাহ। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংসদ নির্বাচন হতে দেয়া হবে না, রংপুরের সমাবেশে হুঁশিয়ারি জামাত সহ 8 দলের নেতাদের। ওয়াদা ভঙ্গকারী বললেন অন্তর্বর্তী সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে দেখতে বিভিন্ন দলের নেতাকর্মীরাও ভিড় জমান হাসপাতালে। এই দিনও হাসপাতালের বাইরে সাধারণ মানুষের দোয়ায় সিক্ত হন বেগম খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টা 7 প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পরে প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে যান বিএনপি মহাসচিব। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন সহ মেডিকেল টিম। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি সকালে এভার কেয়ারে পৌঁছান। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম। বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন। এদিন খালেদা জিয়ার দোয়ায় হাসপাতালের বাইরে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ। আমরা ম্যাডামের অবস্থা জানার জন্য প্রতিদিন এখানে আসি এবং এখানে এসেই আমাদের কর্মীদেরকে আমরা জানাই আমাদের ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে। ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ পাক ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওক, এই দোয়া করি আমরা সব সময়। ভিতরে কি হচ্ছে আমরা কিছু বলতে পারবো না, তবে আল্লাহর রহমতে অনেকটা রিকভার হয়ে আসছে, এটা আমরা খবর পেয়েছি আজকে সকালে। আমরা পারি না সারাক্ষণই এখানে থাকার জন্য কন্টিনিউ, তা ওনার জন্য কিছু করতে পারতেছি না, অন্তত দোয়া এমনকি একটু সময় এখানে দিতে পারতাছি, এটাই নিজের কাছে একটু ভালো লাগায়। আমি বিশ্বাস করি আল্লাহ পাক যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে ফিরিয়ে দিবেন। দেশমাতৃকার প্রয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন সব শ্রেণী পেশার মানুষ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। শুভ। মামুন, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা আমরা যেটা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে, অর্থাৎ রাত 10টা 10 চীন থেকে আরেকটি চিকিৎসক দল এসে এই মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হয়েছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য আজকে সকালে যে যুক্তরাজ্য থেকে রিচার্ড ব্লেমের নেতৃত্বে যে 4 সদস্যের মেডিকেল টিম এসেছে, তাদের সাথে এই চীনা সদস্যরাও যুক্ত হয়েছে। সবাই সম্মিলিতভাবে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, যতটুকু চিকিৎসা দিলে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার উন্নতি করা যায়, তার শারীরিক যে স্থিতিশীল অবস্থা তার থেকে উন্নতি করা যায়। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুত
প্রস্তুতি রাখা হয়েছে। অর্থাৎ এই চিকিৎসক দল কিন্তু তার চিকিৎসাটাকে এমনভাবে দেওয়ার চেষ্টা করতেছে তাকে গত 7 তার থেকে অবনতি হয়নি, উন্নতি হয়নি রাখা হয়েছে, সেভাবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তার থেকে অবনতি হয়নি, উন্নতি হয়নি। তার থেকে উন্নতি হলে তাকে বিদেশে চিকিৎসা দেওয়া যাবে এবং বিদেশে নিয়ে যাওয়া যাবে। সেজন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। এই জন্য বিদেশি চিকিৎসক দলগুলো এসে সম্মিলিতভাবে বৈঠক করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা কতটুকু উন্নত করা যায়, কতটুকু স্থিতিশীলতা নিয়ে আসলে তাকে বিদেশে নেওয়া যাবে, সেই ধরনের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ডাক্তার এজেডএম জায়েদ হোসেন গতকালকে ব্রিফ করার পর এখন পর্যন্ত কোনো ব্রিফ করে নাই, তবে আমরা দলীয় বিশ্বস্ত সূত্রে যতটুকু জেনেছি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। কিছুক্ষণ আগে একটা দলীয় সূত্রে জানতে পেরেছি। এছাড়া এখানকার এলাকার যে সার্বিক পরিস্থিতি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে যে এসএসএফ সদস্যদের নিরাপত্তা সেটি রয়েছে, পাশাপাশি পুলিশ, বিজিবি সহ অন্যান্য শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া। তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামাতে ইসলামের সমালোচনা করে বলেছেন, দলটি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবার রাজধানীতে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় আব্দুল মঈন খান বলেন, বেগম জিয়া কখনো নিজের কথা চিন্তা করেননি, নিজের জীবন বাজি রেখে গণতন্ত্র মানুষের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসনের রোগ মুক্তির দোয়ার আয়োজন করে কৃষক দল। সেখানে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারিদিক স্তব্ধ হয়ে গেছে। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। মতিঝিলের জামিয়া দিনিয়া শামসুল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দোয়া করেন হাফিজ ও এতিম বাচ্চারা। এদিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মির্জা আব্বাস করার সমালোচনা করেন জামাতে ইসলামীর। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। কৃষ্ণ এদের সঙ্গে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজও দোয়া মাহফিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে আমিনবাজার ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দ্রুত দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। বেগম জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীতে উপজেলার সঙ্গীতার মোড়ে দোয়া মাহফিলের আয়োজন করে চিনিশপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ঈদগাহ মাঠে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লালমনিরহাটে খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
পরে মাদ্রাসার শিক্ষার্থীদের বোরকা দেয়া হয়। মুন্সিগঞ্জে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে শ্রীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়। টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ অনেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সৎকা করা একটি গরু জবাই করে 13টি এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে। নগরীর রূপসার মোড়ে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এতিমখানাগুলোর কর্তৃপক্ষের হাতে গোশত তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন দলের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাগেরহাটে খানজাহান আলী মাজার মাঠে কোরআন খতম ও দোয়া হয়েছে। আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি MH সেলিম। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভৈরবে কোরআন খতম ও গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভৈরব উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিকালে এর আয়োজন করা হয় ভৈরব সরকারি কেবি স্কুলের প্রাঙ্গণে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর ইসলাম সহ অন্যরা। বিএনপি চেয়ারপারসনের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে পঞ্চগড়ে। পৌর বিএনপির আয়োজনে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সহ অনেকে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে। এতে জেলার মোট 27টি সংগঠনের সদস্যরা ছাড়াও অনেকে অংশ নেন। বক্তব্য রাখেন সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট শাহিদুজ্জামান টরিক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনায় খাগড়াছড়িতে বাস টার্মিনাল এলাকায় দোয়া ও মোনাজাত করেছে জেলা শ্রমিক দল। সভাপতিত্ব করেন দলের সভাপতি আসলাম কালু। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গুইমারায় জালিয়াপাড়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় কোরআন খতমের মাধ্যমে মিলাদ ও দোয়ার আয়োজন করে হাপছড়ি ইউনিয়ন বিএনপি। বেগম জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজশাহীর দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে হয়েছে দোয়া মাহফিল। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা জুলফিকার নাইম মোস্তফা বিষয়। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় নোয়াখালী জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করে ছাত্রদল। এতে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সহ অনেকে অংশ নেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি দুর্গা মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচনী উঠান বৈঠকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা 3 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বেগম জিয়ার অসুস্থতা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার পাশাপাশি সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় কমিশনকে এমন সময় তফসিল ঘোষণা করতে। আর দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে কিছু আসনের লোভ দেখিয়ে একটি দল বহুদলীয় গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে। এ কাজে আদালতের আশ্রয় নিচ্ছে দলটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে দ্বিতীয় দফায় কমিশনের সিনিয়র সচিবের সাথে বৈঠক হয় তাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আনুষ্ঠানিকভাবে এনসিপির নিবন্ধন সার্টিফিকেট ও প্রতীক নেয়ার বিষয়টি উল্লেখ করেন। অভিযোগ করেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বিগ্ন তার দল। তফসিলের সময়সীমা ও দলের অবস্থান ব্যাখ্যা দেন নাহিদ ইসলাম। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে। যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের যে আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। না, আমরা কেন তফসিল পিছাতে চাইব?
নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি দল আদালতকে ব্যবহার করছে। বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে, তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে। অর্থাৎ ছোট ছোট যে দলগুলা রয়েছে সেই দলগুলাকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে। আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি, বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে, রাজনৈতিকভাবে এখন তারা কোর্ট আঙ্গনের আশ্রয় নিয়ে, সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। গণভোটে পড়ে বুঝে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এটি বাস্তবতা উল্লেখ করে এই কমিশনার বলেন, চাইলেই ভোট কক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা জানান কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এই সমস্যাকে কমিয়ে আনার চেষ্টা করছে ইসি। বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে বড় নিয়ামক গণমাধ্যম। আগামীতে দেশ কেমন হবে তার একটি ভিত্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন। সমন্বিত উদ্যোগ হতে হবে, অংশীজনদের সহায়তা লাগবে। দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে, যার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এ সময় ইসি সচিব বলেন, শতাব্দীর ভালো নির্বাচন চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা হয়ে কাজ করতে হবে। একটা ভোটার অন অ্যান অ্যাভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। Still, you'll have to play a very historical role in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া চান। Let us pray to Allah along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন এই কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স সম্পন্ন করেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
জামাতসহ ৮ দলের নেতারা বলেছেন, স্বাধীনতার পর যেসব রাজনৈতিক দল সরকার পরিচালনা করেছে তারা শুধু নিজের ও গুটি কয়েক মানুষের কল্যাণে কাজ করেছে, দেশের মানুষের জন্য নয়। ৮ দল আখেরাত ও দিনের কল্যাণে কাজ করবে। অন্তর্বর্তী সরকারকে ওয়াদা ভঙ্গকারী অভিহিত করার পাশাপাশি বিএনপির কড়া সমালোচনা করা হয় ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জানি। বুধবার রংপুরের স্থানীয় কালেক্টরেট ঈদগাহের গোটা মাঠ ভরে ওঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে। 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দলের ডাকা বিভাগীয় সমাবেশে নেতারা বলেন, দেশের 54 বছরে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে নিজেদের কল্যাণ করেছে, সম্পদশালী দেশকে অর্থনৈতিক পঙ্গু বানিয়েছে। বিএনপির সমালোচনা করে নেতারা বলেন, 8 দল সরকার গঠন করলে দিন ও আখিরাতের কল্যাণে কাজ করবে। 54 বছরের ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, দেশের সম্পদ ছিল পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমরা 8 দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। 8 দলের নেতারা বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আবু সাইদ সহ অসংখ্য জুলাই যোদ্ধা আত্মহতি দিয়েছে, কিন্তু এখনো দেশে সমতা আসেনি। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না, ধোঁকা দেওয়ার দিন শেষ। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। যদি তা করতে ব্যর্থ হন, আগামী নির্বাচনে জনগণ 8 দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অবিচারের ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট, ভোটের মাঠ সমতল নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। অভিযোগ আছে, 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। এদিকে আরেক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া সহ সকল হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় জয় ও পলক এবং আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা সহ 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। গত 23 নভেম্বর ট্রাইব্যুনালে জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছিল। তিনি বুধবার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় বুধবার শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এর মধ্যে সাবেক বর্তমান 10 জন সেনা কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সে বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 4টি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি।
আসামি পক্ষ থেকে আজকে অনেকগুলো ডিসচার্জ আবেদন করা হয়েছিল, সেগুলোর শুনানি তারা করেননি। তারা সময় চেয়েছেন তাদের প্রস্তুতির কথা বলে। আদালত তাদেরকে আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। 14ই ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন। এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে। তারা বিচারের সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে, কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না। এদিকে গত 23শে নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন এই সময়কার আলোচিত আইনজীবী জেদাই খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল 1। হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানান মামলা থেকে নিজেকে প্রত্যাহারের কথা। বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি। বুধবার পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। এ সময় আদালত বলেন আসামি কোর্টে হাজির হবে না, তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হচ্ছে, যা কাম্য নয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। জেদাই খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। আমির হোসেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী ছিলেন, যে মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বলেন ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাজারে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বাড়িয়ে ব্যবসায়ীরা প্রতি লিটার 198 টাকায় বিক্রি করছেন বাজারে। তবে কেন তেলের দাম বাড়ানো হয়েছে তা জানে না সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বাণিজ্য উপদেষ্টা বলছেন ব্যবসায়ীরা যে দামে তেল বিক্রি করছে সেটির চেয়ে 20 টাকা কমে বাণিজ্য মন্ত্রণালয় তেল কিনতে পারছে, তাই দাম বৃদ্ধি অযৌক্তিক। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য না। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস, কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। যথাযথ নজরদারি না থাকায় সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। 9 টাকা যদি বেড়ে যায়, এটি আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্সে যদি বেড়ে যায় তাহলে এটি হবে যে ভোক্তার অধিকারের প্রশ্ন, ভোক্তার স্বার্থের বিষয়। এবং এই ক্ষেত্রে আমি ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই এটি হলো যে ভোক্তাদের স্বার্থে এই যে প্রাইসটা বেড়ে গেছে, এমনিই তো দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রেই আপনার বেশি দামে বিক্রি হচ্ছে, সেখানে এটিও বলবো যে এটি অন্যায়ভাবে করা হয়েছে। এবং আমি আশা করছি যেটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এটির ব্যাপারে কঠোর ব্যবস্থা, আমরা সেই অপেক্ষা করছি সেই কঠোর ব্যবস্থা দেখার জন্য। সম্প্রতি সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 179 টাকা দরে টিসিবির জন্য 50 লাখ লিটার সয়াবিন তেল কিনেছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার রিটটি দায়ের করেন। বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে
আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তাফসিল ঘোষণা করা হতে পারে। এমন সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হলো। এদিকে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের রায় বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন। বুধবার শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। এই মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অপরাধীর কোনো রকম শাস্তি ছাড়াই সাইবার সহিংসতার মামলাগুলো খারিজ হয়ে যায়। এর প্রভাব পড়ছে নারী বা প্রান্তিক জনগোষ্ঠীর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে, এমন তথ্য উঠে এসেছে এক গবেষণায়। নারীর প্রতি সাইবার সহিংসতা এবং প্রতিকার ও প্রতিরোধের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে মহিলা পরিষদ। সভায় উপস্থাপন করা গবেষণা প্রতিবেদনে বলা হয়, নারীর প্রতি সাইবার সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। প্রযুক্তির ব্যবহার ও প্রসারের সাথে সাথে বেড়েছে এই সমস্যাটি। সাইবার সহিংসতা প্রভাবিত হয় দেশের সামাজিক অবকাঠামো ও পিতৃতান্ত্রিক নিয়মকানুনের কারণে। তাই সহজেই সহিংসতার শিকার হন প্রান্তিক ও ভিন্ন মত পোষণকারীরা। মতবিনিময়ে বক্তারা বলেন, এক্ষেত্রে নারী অধিকার আদায়ের সংগঠনগুলোর, আইনি সংস্থাগুলোর, প্রযুক্তিবিদদের ও সুশীল সমাজের বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। সমস্যাটি এড়ানোর জন্য সার্বিকভাবে সাইবার বিষয়ে জ্ঞান ও সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। ভূমিকম্পের সম্ভাব্য মাত্রা ও ঝুঁকি নিরূপণে বিশদ সমীক্ষা এবং গবেষণার পাশাপাশি বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন ও প্লেট বাউন্ডারির বিস্তৃতি প্রকৃতি চিহ্নিত করা জরুরি বলে মনে করে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নরসিংদীর ভূমিকম্প বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিয়েছে এদেশের মধ্যাঞ্চল মোটেই স্থির নয়। সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকগুলো ভূগর্ভে চাপ মুক্ত করেছে, এমনটি ভাবার অবকাশ নেই বলেও মনে করেন তারা। বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করায় আগামী দশকগুলোতেও বড় ভূমিকম্পের ঝুঁকি থেকে যাবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। তাদের মতে দেশের ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও দেশের বিভিন্ন খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে যুক্তিসঙ্গত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তাই দেশের ভূখণ্ডে সক্রিয় ও অনাবিষ্কৃত ফল্টগুলোর অবস্থান ও বিস্তৃতি সমীক্ষা করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি জাতীয় ভূমিকম্প ঝুঁকি মানচিত্র হালনাগাদ করা জরুরি বলেও মনে করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির নেতারা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা 16 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। বক্তব্যে আমিনুল হক বলেন, যে গণতন্ত্রের জন্য লড়াই চলছে সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সাথে আপোষ করেননি। বলেন, বেগম জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন। পরে বিভিন্ন হিফজখানা ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী এবং এলাকাবাসীকে সাথে নিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। আশুলিয়ায় শিক্ষার্থীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ ও ভিডিও ধারণের পর জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে গণবিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে আশুলিয়া থানায় নেওয়া হয়। এর আগে মঙ্গলবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। গ্রেফতারকৃতরা হলো গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভুইয়া, তাজুল ইসলাম তাজ, শ্রাবণ সাহা ও একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন দেওয়ান গণবিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াসির আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই বলে জানা গেছে। পুলিশ জানায়, পিকনিকে নেওয়ার কথা বলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ করে তারা। এ সময় তারা অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 96,000 টাকা আদায় করে আসামিরা। আবারও শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করায় গতকাল মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। এরপরই গ্রেফতার করা হয় 4 আসামিকে। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপের ওয়ার্ক ওভার শেষে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিকেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান। হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় 1988 সালে 5 নম্বর কূপটি খনন করা হয়। কূপটি থেকে বর্তমানে প্রতিদিন 14 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে ওয়ার্কওভারের মাধ্যমে উৎপাদন বাড়লে প্রতিদিন 26 মিলিয়ন ঘনফুট গ্যাস যাবে জাতীয় গ্রিডে। মূলত গ্যাসের সঙ্গে পানি ওঠা সহ নানা জটিলতার কারণে এই কূপটি ওয়ার্কওভারের উদ্যোগ নেয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এবং ওয়ার্কওভার প্রকল্পের পরিচালক ইসমাইল মোল্লা সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় রাজধানীর মধ্য বাড্ডায় বাড্ডা বরকতপুর এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আয়োজনে। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, গীতিকার মনিরুজ্জামান মনির ও যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী সহ অনেকে। নানা কর্মসূচিতে পালন হয়েছে জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি এবং বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সমাধিতে শ্রদ্ধা জানায় একাডেমির একটি প্রতিনিধি দল। পরে বিকালে একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী। ওয়ার্ল্ড পাইলস ডে একটি দিন যেদিন নিঃশব্দে কষ্ট পাওয়া হাজারো মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার অ্যালায়েন্স কলোরেক্টাল ও বায়োফিডব্যাক সেন্টারের। প্রতিষ্ঠানটির আহ্বানে অনুষ্ঠিত সচেতনতামূলক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল্যাপারোস্কোপিক কলোরেক্টাল ও পেলভিক ফ্লোর সার্জন ডাক্তার ইসমাত জাহান লিমা, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও ডাক্তার মোহাম্মদ মেজবাহুল বাহার। অ্যালায়েন্স হসপিটালের পক্ষ থেকে অ্যালায়েন্স কলোরেক্টাল ও বায়োফিডব্যাক সেন্টারে বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশে প্রথমবারের মতো 360 ডিগ্রি অ্যাপ্রোচে পুরুষ ও মহিলা চিকিৎসকদের সমন্বয়ে অত্যাধুনিক চিকিৎসা ও বাংলাদেশে একমাত্র বায়োফিডব্যাক সাপোর্ট দিয়ে যাচ্ছে। সুস্বাস্থ্যের জন্য পুষ্টি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে আজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে এর উদ্বোধন করেন অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইমরান হোসেন। এতে অংশ নেন মোট 30 জন প্রশিক্ষণার্থী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা। অবস্থা অপরিবর্তিত, এসেছে যুক্তরাজ্যের মেডিকেল টিম, আসছে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল। মানুষের জন্য রাজনীতি করায় খালেদা জিয়ার অসুস্থতায় কাঁদছে মানুষ, বলেছেন মঈন খান। ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে জামাত, মন্তব্য মির্জা আব্বাসের। বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণার দাবি এনসিপির। গণভোটে সিল দিতে ভোটার প্রতি সময় লাগবে 8 মিনিট, জানালেন ইসি সানাউল্লাহ। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। রংপুরের সমাবেশে হুঁশিয়ারি জামাত সহ 8 দলের নেতাদের, ওয়াদা ভঙ্গকারী বললেন অন্তর্বর্তী সরকারকে। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।